রাস্তার পাশে হঠাৎই ব্রেক চেপে দাঁড়িয়ে পড়ল গাড়িটা। গাড়ির হেডলাইটের আলোর কিছুটা গিয়ে পড়েছে দুজন মানুষের শরীরে। একজন পুরুষ, বয়স আন্দাজ 30, আর একজন নারী, বয়স খুব বেশি হলে ওই 22-23 হবে। এবার গাড়ি থামতেই এগিয়ে এলো সে। কিছু মনে করবেন না, অনেকক্ষণ ধরে কোনো গাড়ি পাচ্ছি না, একটু লিফট দিতেন। মোহাম্মদপুর ময়ূর ভিলার কাছে। আর কিছু বলতে হলো না, গাড়ির পিছনে দরজা খুলে গেল আপনা আপনি। লোকটি আর কিছু না ভেবেই উঠে বসলো পিছনের সিটে, তার পিছন পিছন মেয়েটিও। আসলে আমরা এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিলাম, ফিরতে বেশ রাতই হলো, কিছু মনে করবেন না প্লিজ। লোকটি কোনো কথা বলল না, কেবল হাসলো। গাড়ি আবার চলতে শুরু করলো নিজের গতিতে। আর সেই স্পিকারে বেজে চলেছে অদ্ভুত একটা সুর, কেমন যেন মায়া ধরিয়ে দেয়, মনকে করে তোলে অবসন্ন। দুইজনের একজনও লক্ষ্য করল না গাড়ির চালকের মুখে একটা ক্ষীণ হাসির রেশ ফুটে উঠেছে। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। এই আগের চ্যানেলটা চালাও তো। জি কর্তা বাবু? বলছি আগের চ্যানেলটা চালাও, এটা নয়। জি আগে চালাচ্ছি বাবু। নমস্কার বন্ধুরা, লেট নাইট মিস্ট্রিতে আপনাদের স্বাগত। সকালবেলা শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি, কিন্তু পুলিশ ডিপার্টমেন্টের হেডকোয়ার্টারে বিরাজ করছে একটা চাঞ্চল্যকর ঘটনা। ঘটনা মোটেও স্বাভাবিক নয়। কে বা কারা একটা বাক্স পাঠিয়েছে শেরপুর থানার গেটের ঠিক সামনে, আর সেটাও রাতের পাহারারত পুলিশ কর্মকর্তাদের অলক্ষ্যেই। প্রথম দিকটায় তেমন কিছু মনে না হলেও গেটের সামনে একটা মাঝারি গড়নের বাক্স পড়ে থাকতে দেখে একজন পাহারারত কনস্টেবল কৌতূহলবশত সেটা খুলে দেখতেই বিস্ময় আর আতঙ্কে চোখ ঠিকরে বাইরে বেরিয়ে আসার জোগাড়। সে দেখতে পায় বাক্সের ভিতরে খুব যত্ন করে একটা বস্তু রাখা, আর সেটা হলো একটা মানুষের হাত। কবজির নিচ থেকে কাটা হয়েছে হাতটা। জিনিসটা দেখে প্রথম দিকটায় হকচকিয়ে গেলেও পরক্ষণেই তার সাথে আরও যারা দায়িত্বে ছিল সবাইকে ডেকে এনে বিষয়টা দেখাতেই সোজা কল চলে যায় ইন্সপেক্টর অভিমন্যুর কাছে। কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর অভিমন্যু থানায় এসে পুরো বিষয়টা দেখতেই কপালে একটা চিন্তার রেখা পড়ে গেল। শুধু কাটা হাত নয়, বরং সেই কাটা হাতের তালুতে ধারালো কিছু দিয়ে খোদাই করা আছে একটা সংখ্যা 2। এই 2-এর অর্থ ঠিক কি হতে পারে সেটা বুঝতে না পারলেও কাজটা যে নেহাতি মজা করে করা হয়নি, বরং পুরো পুলিশ প্রশাসনকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে, তাতে আর কোনো সন্দেহ থাকার কথা নয়। যদি তাই না হবে তাহলে একটা মানুষ শুধু শুধু থানার সামনেই কেন বাক্সটা রেখে যাবে? কি উদ্দেশ্য তার? যদিও প্রাথমিকভাবে কিছুই বোঝা যাচ্ছিল না, কিন্তু এটা বুঝতে পারছিলেন যে ঘটনাটা যদি মিডিয়া অবধি যায় তাহলে নিন্দের 16 কলাটাও পূর্ণ হয়ে যাবে। কাটা অঙ্গটাকে সেই ভোর রাতেই ফরেন্সিক ল্যাবে পাঠালেন তো বটেই, সেই সাথে উপর মহলেও একটা খবর দিলেন, কারণ এমন দুঃসাহসের কাজ যে করতে পারে সে খুব শীঘ্রই যে কিছু একটা ঘটাতে যাচ্ছে সেটা আন্দাজ করতে খুব বেশি দেরি হয় না এই বুদ্ধিমান ইন্সপেক্টরের। উপর মহলে জানানোর কারণ অবশ্য আর একটা আছে, চাইলেই তিনি নিজেই প্রাথমিকভাবে তদন্ত করতে পারতেন। তারপর যদি কোনো কুল কিনারা না পান তখনও জানানো যেত সাহায্যের আশায়,
কিন্তু এতে জল আরো ঘোলা হবে। এমনিতেও জল কম ঘোলা নয়, কিন্তু সেখানে যদি আগেই পা ডোবানো হয় তাহলে আরো ঘোলা হবে, যা তিনি মোটেও চান না। ঘটনার বর্ণনা উপর মহলে এতটাই চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি করল যে ডিআইজি আফজল হোসেন এতটুকু সময় নষ্ট না করে এই জরুরি মিটিংয়ের ব্যবস্থা করেন। পুরো হলঘর জুড়েই পিন পতন নীরবতা। সবার চোখে আটকে আছে হলঘরের বড় পর্দায় ফুটে ওঠা ভোর রাতে উদ্ধার হওয়া কাটা হাতের ছবিটার দিকে। অভিমন্যু নিজেও আগে দেখেছেন জিনিসটা, কিন্তু এবার যেন বড় পর্দায় দেখে আরো বেশি বিস্ময় জাগছে মনে। একটা মানুষের হাত শরীর থেকে এতটা নিখুঁতভাবে কেউ কেন কাটবে? তাছাড়া খুনির যদি খুন করে অঙ্গ কাটতেই হতো তাহলে যেমন তেমন ভাবে কাটলেই তো হতো, কিন্তু না, এখানে ঘটছে তার ব্যতিক্রম। অতি সাবধানে ঠান্ডা মাথায় করা হয়েছে কাজটা। কাজে এতটুকু খুঁত খুঁজে পাওয়া যায় না, যেন মনে হচ্ছে এখনই অঙ্গটা শরীরে আবার লাগিয়ে দিয়ে সেলাই করে দিলেই হয়ে যাবে। এত কম সময়ের মধ্যে সবাইকে উপস্থিত হতে বলার জন্য দুঃখিত, কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না। কাজটা যেই করুক না কেন তার এই কাজের পিছনে যে কোনো একটা বড় উদ্দেশ্য আছে তার নতুন করে আশা করি আপনাদের কাউকেই বলে দিতে হবে না। কারণ যদি তাই না থাকতো তাহলে বাক্সটা খুনি না, ভুল বললাম, এখনও যেহেতু মৃতদেহ উদ্ধার করা হয়নি তাই অপরাধী ভিকটিমকে খুন করেছে কিনা তা এখনও বলা সম্ভব না। এমনও হতে পারে অপরাধী ভিকটিমকে বাঁচিয়ে রেখেই কাজটা করেছে। তো যাই হোক, অপরাধীর কোনো বড় উদ্দেশ্যই রয়েছে, নয়তো বাক্সটা থানার সামনে এনে রেখে যেত না। সে চাইলেই কাটা হাতটা এমন জায়গায় ফেলে দিতে পারতো বা পুঁতে ফেলতে পারতো যেখানে কেউ টেরও পেত না, কিন্তু সেই কাজটা করেনি, বরং রেখে গেছে থানার সামনে। তার মানে সে নিজেও চায় পুলিশ বিষয়টা তদন্ত করুক, অর্থাৎ অপরাধী আমাদের দিকে একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। একদমে কথাগুলো বলে খানিকটা চুপ করলেন আফজল চৌধুরী। তারপর আবার বড় পর্দার দিকে তাকিয়ে বললেন, এখন প্রশ্ন হলো অপরাধী কেন এমন কাজ করলো? মিস্টার অভিমন্যু, আপনার কি মনে হয় কি উদ্দেশ্য থাকতে পারে এর পিছনে? এতক্ষণ ধরে ইন্সপেক্টর অভিমন্যু নিজের মনে মনে এই প্রশ্নেরই একটা উত্তর খুঁজে চলেছিলেন, কারণ উত্তরটা জানা সব থেকে বেশি জরুরি। স্যার, আমার কিন্তু মনে হয় অপরাধী আমাদেরকে কিছু একটা ইঙ্গিত দিতে চাইছে, আর তাই কাটা হাতের তালুতে একটা সংখ্যাও খোদাই করে রেখে দিয়েছে ক্লু হিসাবে। কিন্তু ইঙ্গিতটা ঠিক কি সেটা বোঝা যাচ্ছে না। এটা বুঝতে হলে আমাদের আরও একটা ক্লুর দরকার পড়বে। তাছাড়াও হাতটা যে কোনো পুরুষের নয় বরং একটা মেয়ের, সেটা তো স্পষ্ট। কিন্তু ফরেন্সিক রিপোর্ট যতক্ষণ না আসছে ততক্ষণ কিছুই নিশ্চিত হওয়া যাবে না স্যার। গুড। এখানে আপনারা যারা উপস্থিত রয়েছেন সবারই অভিজ্ঞতার কোনো কমতি নেই। সবাই নিজ নিজ জায়গা থেকে খুব ভালো কাজ করেছেন এবং সম্মানও পেয়েছেন, ভবিষ্যতে আরও পাবেন এই আশা রাখি। এবার আপনারাই বলুন, এই 2 কিসের ইঙ্গিত হতে পারে? প্রশ্নটা করতেই হল ঘরের ভিতরে একটা ফিসফিসানি আওয়াজ উঠল। তারপর ধীরে ধীরে সেটা কমে গিয়ে একজন বললেন, হতে পারে এটা কোনো তারিখ বোঝানো হচ্ছে, অপরাধী আমাদের তারিখের ইঙ্গিত দিচ্ছে। আবার এমনও হতে পারে সে ইতিমধ্যেই 2টো খুন করেছে। আবার এটাও হতে পারে যে খুন হবে 2টো, পারলে যেন পুলিশ সেটা আটকায়। বিভিন্ন জন বিভিন্ন মতামত প্রকাশ করলেন ঠিকই, কিন্তু কোনোটাই যুক্তিগত মনে হলো না আফজল চৌধুরীর। 2 দেখুন, এটা এমন একটা সংখ্যা যা দিয়ে অনেক কিছুই বোঝানো যেতে পারে। এটা ঠিক যে আমরা এখন পুরোপুরি অন্ধকারেই, তবুও সতর্কতা শিথিল করলে চলবে না। আচ্ছা, আপনাদের একবারও কি মনে হয়নি যে এটা কেবল একটা ক্লু, আরও কিছু ক্লু দেবে অপরাধী? আমার এত বছরের অভিজ্ঞতা যা বলছে সেটা হলো এইসব অপরাধীরা সাধারণত বেশ কয়েকটি ক্লু দেয়, তারপর নিজের কাজ করে। কিন্তু আরও ক্লু কখন আসবে তার জন্য নিশ্চয়ই বসে থাকা চলে না। আজকে 28 তারিখ সম্ভবত, হ্যাঁ 28 তারিখ, তার মানে আর মাত্র 2টো দিন, 2 তারিখ। সব একটু চোখখান খোলা রাখবেন। আর হ্যাঁ, ঘটনাটা শেরপুর থানার সামনে ঘটেছে, তাই আমি চাই ইন্সপেক্টর অভিমন্যু আপাতত এই কেসটার দায়িত্বে থাকুক। তার মানে এই না যে আপনাদের কোনো কাজ নেই, আপনারাও নিজ নিজ থানায় কোনো কিছু অস্বাভাবিক দেখলে সোজা আমাকে জানাবেন। ইন্সপেক্টর অভিমন্যু, আপনার কাজের সুবিধার্থে আমি আরেকজনকেই দায়িত্বটা দিতে চাই, আশা করি এতে আপনার কোনো আপত্তি থাকবে না। ইন্সপেক্টর অভিমন্যু কিন্তু কোনো আপত্তি করলেন না, করার কথাও নয়।
যদি তাই হতো তাহলে তিনি এত তাড়াতাড়ি উপর মহলে বিষয়টা জানাতেন না। এতে আমার কাজে আরো সুবিধাই হবে। বেশ। কথাটা বলেই টেবিলের উপর থেকে নিজের ফোনটা হাতে নিয়ে একটা নম্বরে মেসেজ পাঠালেন আফজল চৌধুরী। তারপর আবার টেবিলের উপর ফোনটা রেখে দিলেন। এই কেসটার কথা মিডিয়াতে যেন কোনোভাবেই না যায়, এতে অপরাধী আরও সাবধান হয়ে উঠবে। বিশেষ করে এইসব লোক সাইকো হয়, আর তারা ফেম পাওয়ার জন্য এই কাজটা করে। যদিও এই কেসের ক্ষেত্রে কতটা ঠিক হবে তা বলা যায় না, তবুও সাবধান তো থাকতেই হবে। তার আর প্রয়োজন নেই স্যার, ঘটনাটা অলরেডি মিডিয়ার কাছে পৌঁছে গেছে। আর আপনার টেবিলের উপর রাখা সকালের খবরের কাগজেও সেটা প্রকাশ পেয়েছে, আর সেটাও খুব বড় বড় করে হেডলাইন আকারেই। হঠাৎই এমন কথা শুনে সবার মাথা ঘুরে গেল দরজার দিকটায়, আর সেদিকে তাকিয়ে সবাই দেখলেন দরজার ঠিক সামনেই একজন 27-28 বছরের যুবক দাঁড়িয়ে আছে। দুঃখিত, অনুমতি না নিয়ে ঢুকে পড়লাম। আসলে কথাটা নিয়ে যখন আলোচনা হচ্ছিল তাই সময় নষ্ট না করে সরাসরি পয়েন্টে যোগ দিলাম। আরে এসো এসো, এ হলো নীলাব্র আর অভিমন্যু। নীলাব্রই আপনাকে এই কেসে সহযোগিতা করবে। ইন্সপেক্টর অভিমন্যু একবার যুবকটির দিকে তাকালেন, আর তাকেই ভারী অবাক হলেন। এত কম বয়সে একটা ছেলে কিনা তাকে সাহায্য করবে এই কেসে। তিনি যখন এই কথাটা ভাবছিলেন ঠিক তখন উল্টো দিকে আফজল চৌধুরী টেবিলের সামনে পড়ে থাকা আজকের খবরের কাগজটার প্রথম পাতায় ছাপানো নিউজের হেডলাইনের দিকে তাকিয়ে আছেন এক দৃষ্টিতে। সেখানে বড় বড় করে লেখা, শহরে মানুষ আর নিরাপদ রইল কোথায়, যেখানে পুলিশ স্টেশনের সামনেই পাওয়া গেল মানুষের কাটা অঙ্গ। আশ্চর্যের বিষয় এই যে নিচে একটা ছবিও দেওয়া আছে, ঠিক সেই ছবিটা যেটা এখন এই হল ঘরের বড় পর্দায় ফুটে উঠেছে। আফজল হোসেন একটু অবাক হয়েই নীলাভ্রর দিকে তাকালেন। আপনি ঠিকই আন্দাজ করেছেন, যেখানে এই খবরটা কালকে ছাপানোর কথা সেটা আজকেই ছাপানো হয়ে গেল কিভাবে? আর তাছাড়াও বিষয়টা তো এখনো মিডিয়া পর্যন্ত যায়নি। তাহলে এর মানে হলো একটাই, অপরাধী নিজেই কাজটা করেছে, আর সেটাও মধ্যরাতের আগেই, যখন সবেমাত্র প্রেস ছাপানো হচ্ছিল তখন। আপনি যখন আমাকে কেসটার কথা বললেন তখন আমি সকালের কাগজটায় খানিক চোখ বুলিয়ে নিচ্ছিলাম। এটা আমার রোজকার একটা রুটিন বলা চলে। আর সেখানে এই কলামটা দেখে অবাকই হলাম বলতে পারেন। তারপর সরাসরি সম্পাদককে কল করে যা জানতে পারলাম তা হলো তিনি রাত 11টা নাগাদ একটা ফোন কল পান, আর সেখানে একজন বলেন যে এমন একটা নিউজ ছাপানোর কথা। প্রথম দিকটায় তিনি বিষয়টাকে গুরুত্ব দেননি, কারণ এমনটা অনেকেই করে। কিন্তু ফোন রাখার পরপরই যখন দারোয়ান এসে এই ছবিসহ একটা খাম ধরিয়ে দিল, তখন তিনি কলমটা ছাপিয়েছেন। দারোয়ান? হ্যাঁ, কিন্তু লাভ নেই, দারোয়ান নিজেও লোকটিকে দেখেনি। এটা তখন রেখে যাওয়া হয়েছিল যখন দারোয়ান একটু অন্যদিকে গিয়েছিল। যুবকের এত সব কথা শুনে খানিকটা অবাকই হলেন ইন্সপেক্টর অভিমন্যু। সত্যিই তার কাজের প্রশংসা না করে পারা যায় না, কিন্তু আফজল চৌধুরীর কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠছে ধীরে ধীরে। তিনি মনে মনে ভেবেই রেখেছিলেন যেটাই করবেন না কেন তা হবে আড়ালে, কিন্তু এখন তো আর উপায় নেই। একটু পরই মিডিয়ার লোকজন এসে হুমড়ি খেয়ে পড়বে, একের পর এক প্রশ্ন ছুড়ে দেবে তার দিকে, অথচ উত্তর তার জানা নেই। আফজল চৌধুরী তাকালেন নীলাভ্রের দিকে। তোমার কি মনে হয় অপরাধী এমনটা কেন করবে? চাইলেই তো সে এইসব গোপন রাখতে পারত। হ্যাঁ পারত, কিন্তু এই ক্ষেত্রে সে এমনটা করেনি। তার মানে হলো এই যে সে খুব সম্ভবত কিছু একটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখন প্রশ্নটা হলো সেটা কি, আর সেটা জানার জন্য সময় লাগবে। বেশ, তুমি এক কাজ করো, ইন্সপেক্টর অভিমন্যুকে হেল্প করো পুরো বিষয়টাতে। তাহলে আজকে এই পর্যন্তই। কথাটা বলে সবাই যখন হলরুম থেকে বেরিয়ে আসলেন ঠিক তখনই দেখলেন, হ্যাঁ, মনে মনে যা ভেবেছিলেন ঠিক তাই, চলে এসেছে মিডিয়ার লোকজন। কথা তো বলতেই হবে, কিন্তু খুবই মেপে ওজন করে বলতে হবে। আফজল চৌধুরীকে অবশ্য কিছু বলতে হলো না, তার আগেই মিডিয়ার দিক থেকে এগিয়ে এলো নীলাভ্র নিজেই। শুরু হলো একের পর এক প্রশ্ন। এ যেন যুদ্ধক্ষেত্রের সৈনিকের ধনুক থেকে ছাড়া পাওয়া এক একটা তীর। আপনারা যা শুনেছেন সত্য, কিন্তু বিষয়টা নিয়ে কথা বলার সময় কিন্তু এখনো আসেনি। আচ্ছা, আপনারা কাজ করুন না, আগামীকাল সকালে একবার আসবেন, এই কেসের বিষয়টা নিয়ে বিস্তর আলোচনা করা যাবে। কথাটা বলে আর সময় নষ্ট করল না নীলাভ্র। বাকিরাও আর দেরি করলেন না বিন্দুমাত্র। কেই বা চায় এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকতে?
পুলিশের জিপ গাড়িটা যখন হেডকোয়ার্টারের সীমানা পার হয়ে বড় রাস্তার পথ ধরল, তখন ইন্সপেক্টর অভিমন্যু প্রশ্ন করলেন, তুমি যে বললে কাল সকালে কথা বলবে, কিন্তু কি কথা বলবে? কিছুই তো জানা যায়নি। হ্যাঁ, না আসলে কিছু তো বলতেই হতো। আর আমার মনে হয় এই কথাটা অপরাধী নিজেও শুনেছে, আর খুব সম্ভবত সে সেখানেই উপস্থিত ছিল। সে যখন সবাইকে জানাতেই চায়, তাই আমার কথাটা শুনে নিশ্চয়ই কোনো না কোনো ক্লু তো দেবেই। আর যদি না দেয় তাহলে? না দিলে না দেবে। এইসব মিডিয়ার লোকজন এমনিতেও আসবে, অমনিতেও আসবে। যদি কিছু বলে পাশ কাটানো যায় তাহলে মন্দ কি? অল্প বয়সী যুবকের এমতো কথায় খানিক হাসলেন ইন্সপেক্টর অভিমন্যু। সত্যিই তাই, পাশ কাটাতে পারলেই বাঁচা যায়। দুপুর নাগাদ রিপোর্ট আসলো ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে। রিপোর্টটা দেখে খানিক অবাকই হলেন অভিমন্যু। এমনটা সে নিজেও আশা করেননি। কি যেন একটা ভেবেই পকেট থেকে ফোনটা বের করে একটা নম্বর ডায়াল করলেন। দুইবার রিং হতেই ওপাশ থেকে ভেসে এলো একটা ঘুমন্ত কণ্ঠস্বর। হ্যালো স্যার। হ্যাঁ শোনো, রিপোর্ট এসছে। আর তুমি যেহেতু এই কেসের সাথে যুক্ত, তাই ভাবলাম তোমাকে একবার জানাই। কাটা হাতের মালিক মৃত নয়, অন্তত যখন হাতটা কাটা হয়েছিল তখন জীবিত ছিল। এটা আমি জানতাম। তুমি জানতে? অনুমান করেছিলাম। কিভাবে? দেখুন, একজন মানুষের মৃত্যুর কিছুক্ষণ পরেই শরীরের হিমোগ্লোবিনের কণা ভাঙতে শুরু করে, রক্ত জমাট বাঁধতে শুরু করে। তখন যদি মৃত ব্যক্তির কোনো অঙ্গ কেটে ফেলা হয় তাহলে ততটা রক্ত ঝরে না যতটা জীবিত থাকতে ঝরে। আর বাক্সে পাঠানো হাতটা থেকে তখন পর্যন্ত ফোঁটায় ফোঁটায় রক্ত পড়ছিল যখন সেটাকে বাক্সে রাখা হয়। এখন প্রশ্ন আসতে পারে, যদি খুনি বা অপরাধী খুন করার পরই কাজটা করে তাহলে? না, তেমনটা হয়নি। যদি হতো তাহলে রিপোর্টে সেটা লেখা থাকতো। যাই হোক, বিকেলে ফ্রি আছেন স্যার? হ্যাঁ তা আছি। কেন? আচ্ছা, তাহলে ফোন করব। এখন রাখি। ইন্সপেক্টর অভিমন্যু খানিক হকচকিয়েই গেল কথাটা শুনে। হ্যাঁ, সে মানছে এই কেসে ছেলেটি তার হেল্প করেছে। তার মানে এই না যে ওর প্রাপ্য সম্মানটুকুও পাবে না। বেয়াদব নাকি ছেলেটা? এমন করে সিনিয়রের মুখের ওপর ফোনটা কেটে দেয় কেউ? বিকালবেলা যখন নীলাভ্র আসলো তখন ইন্সপেক্টর অভিমন্যু নিজের ডেস্কেই বসেছিলেন। সরি স্যার, তখন কলটা ওভাবে কেটে দেওয়াতে কিছু মনে করবেন না। আর তাছাড়াও ফোনে বেশি কথা বলা ঠিক মনে হয়নি বলে হুট করে কেটে দিলাম। এখনকার অপরাধীরা খুব চালাক হয়, জানেন তো স্যার। যে লোকটা নিজের জীবনটা বাজি লাগাতে পারে তাকে খুব হালকাভাবে নিলে চলে না স্যার। সে নিজেও জানে একটা ভুলই সব কিছু শেষ করে দিতে পারে। আচ্ছা, আপনি ধরুন আপনি কারো হাত কাটছেন, আর সেটাও খুব নিখুঁতভাবে। কিভাবে করবেন কাজটা? লোকটা জ্ঞানে থাকলে কাজটা করতে অসুবিধা হবে, কাজটাও নিখুঁত হবে না। তাই আমি আগে তাকে অজ্ঞান করব, তারপর নিজের কাজ। আশ্চর্যের বিষয় হলো এই যে অপরাধী কিন্তু তেমনটা করেনি। যদি করতো তাহলে কাটা হাতে লেগে থাকা রক্তে তার প্রমাণ মিলত। এখন প্রশ্ন হলো সে কাজটা করলো কিভাবে? আরেকটা উপায় আছে। অপরাধী ভিকটিমকে আগে খুব শক্ত করে বেঁধেছে, তারপর হাতটা এমনভাবে আটকিয়েছে যেন পুরো শরীর ব্যথায় নড়ে উঠলেও হাত না নড়ে। কিন্তু তবুও এতটা নিখুঁত কিভাবে? যদি না অপরাধী সেই হাত কোনোভাবে পুরোপুরি সিল না করে দেয়। একদম এটাই হয়েছে, আর তাই সে অতি নিখুঁতভাবে কাজটা করতে পেরেছে। কিন্তু তবুও প্রশ্ন হলো একজন সাধারণ মানুষ কতটা নিখুঁত কাজ করতে পারে, বিষয় করে এমন কাজ। তার মানে তুমি বলতে চাইছো? একদম ঠিক ধরেছেন স্যার। লোকটি ডাক্তার হওয়াটা অস্বাভাবিক নয়, আর তাই সে জানে কিভাবে কাজটা করতে হয়। কিন্তু সে যদি তাই হয় তাহলে একজন ডাক্তার হয়ে এমনটা কেন করবে? তা তো জানি না, তবে কাজের গতিবিধি দেখে যা বুঝতে পারছি তা হলো প্রতিশোধ। নয়তো একজনকে এতটা নির্দয়ভাবে কেউ শাস্তি দিতে পারে না। আচ্ছা, একবার ভেবে দেখুন স্যার, একজন জ্যান্ত মানুষকে কোনো প্রকার মেডিসিন দিয়ে অজ্ঞান করা ছাড়াই শরীর থেকে একটা অঙ্গ কেটে নেওয়া হলো। বুঝতে পারছেন বিষয়টা? তার থেকে বড় কথা হলো মেয়েটির লাশ এখনো কিন্তু উদ্ধার হয়নি।
যার অর্থ হলো মেয়েটি জীবিত থাকলেও কিন্তু থাকতে পারে, এবং সেটা যদি থাকে তাহলে। ইন্সপেক্টর অভিমন্যু ঠিক কতটা বুঝলেন তা বোঝা গেল না, কিন্তু তার কপালে যে ক্রমেই জমা হচ্ছে বিন্দু বিন্দু ঘাম তা নীলাভ্রর চোখ এড়ালো না। আচ্ছা, আপনার এই থানায় এর আগে কখনো এরকম ঘটনা ঘটেছে? আমার জানা মতে তো নয়, তবে আমার আগে যিনি ছিলেন তিনি হয়তো বলতে পারতেন, কিন্তু সেটির আর কোনো উপায় নেই। তিনি মারা গেছেন অনেক আগেই, আর সেটাও অপঘাতে মৃত্যু। থানা থেকে নিজের গাড়ি করে বাড়ি ফিরছিলেন, আর মাঝপথে একটা লরি এসে পুরো গাড়িটা উড়িয়ে দিয়ে যায়। কেসটাকে সাধারণ অ্যাক্সিডেন্টের কেস বলে বন্ধ করে দেওয়া হলো স্যার। কয়েকদিন আগে রিপোর্টটা পড়ছিলাম, এবার কিন্তু সেটা আবার রিওপেন করার সময় এসেছে। বলা তো যায় না, কোনো যোগসূত্র থাকলেও থাকতে পারে। আচ্ছা, যে লরিটার ওনার গাড়িকে উড়িয়ে দিয়েছিল তার চালককে তো গ্রেফতার করা হয়েছিল, তাই না? হ্যাঁ, কিন্তু বছর 2 পরে তো ছেড়েও দেওয়া হয়েছিল। লোকটার একটা ঠিকানা পেলে খুব ভালো হতো স্যার। সম্ভব? সঠিক বলতে পারবো না, তবে খুঁজে দেখতে হবে। না না, থাক, এখন নয়, যখন লাগবে তখন বলবো। আর একটা কথা স্যার, আমি না একটু বেশি কথা বলি। এটা আমার দোষ নয়, বরং অভ্যাস বলতে পারেন। কিন্তু কথা দিচ্ছি, এই কেসের বাইরে কিন্তু একটাও কথা বলবো না। নীলাভ্রর কথা শুনে ইন্সপেক্টর অভিমন্যু একটু হাসলেন। সত্যি বলতে এত সময়ের মধ্যেই ছেলেটিকে বেশ মনে ধরেছে ওনার, আর সেটা বোধ হয় তার পর্যবেক্ষণ ক্ষমতার জন্যই। একটা মৃদু শব্দে কম্পিউটারের সামনে বসে থাকা লোকটির ঘাড় ঘুরে গেল পাশের বড় টেবিলটার দিকে। এতক্ষণ ধরে নিথর হয়ে শুয়ে থাকা দেহটার গতিবিধি ক্রমে বেড়ে চলেছে। বারবার চেষ্টা করছে হাতে পায়ে আর কোমরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা লোহার তাপের বাঁধন ছোটানোর জন্য, কিন্তু বারবার বাধা আর তীব্র ব্যথায় ক্ষণে ক্ষণেই কুকিয়ে উঠছে দেহটা। হয়তো চিৎকার করে উঠছে, কিন্তু মুখে এঁটে থাকা টেপের কারণে সেটা কেবলই গো গো আওয়াজ তুলে বদ্ধ ঘরের বাতাসকে ভারী থেকে অধিকতর ভারী করে তুলছে। হাত পা ছুঁড়ে নিজেকে মুক্ত করবার প্রাণপণ চেষ্টায় মেতে উঠেছে শরীরটা, কিন্তু পারছে না। আর সেই দৃশ্যতেই যেন মনটা শরতের কাশের মতো দুলে দুলে উঠছে। বেশ কিছুক্ষণ এমন ব্যর্থ চেষ্টা করার পর যখন দেহটা শান্ত হয়ে এলো, তখন চেয়ার ছেড়ে উঠে পড়ল লোকটি। ধীর পায়ে এগিয়ে গেল টেবিলের উপর শুয়ে থাকা মেয়েটির দিকে, আর তাতেই শরীরটা আরো চঞ্চল হয়ে উঠল। এইবার সে যেন কিছু বলতে চায়, কিন্তু মুখে এঁটে থাকা টেপের কারণে সে কথা বারবার ধাক্কা খেয়ে আবারও ফিরে যাচ্ছে নিজেরই কণ্ঠনালীতে। কথাগুলো বদলে যাচ্ছে গোঙানিতে। দৃশ্যটা যদিও উপভোগ্যের বিষয় নয়, তবুও লোকটি যেন বেশ খুশিই হলো। এগিয়ে গেল টেবিলটার কাছে, তারপর মাথাটা ধীরে ধীরে এগিয়ে এলো মুখটার কাছটায়। এইবার যেন মেয়েটি আরো বেশি উতলা হয়ে উঠল। কিছু একটা বলার চেষ্টা করতে থাকলো বারবার, কিন্তু গো গো আওয়াজ ছাড়া আর কিছুই বেরিয়ে আসলো না। আর তাতেই যেন একটা পৈশাচিক আমোদে মেতে উঠল লোকটি। ধীরে ধীরে একটা হাত এগিয়ে নিয়ে গেল মেয়েটির মুখের দিকে। মুখে আটা টেপটা খানিকটা খুলে দিল অতি সাবধানে, আর দিতেই মুখ ফুটে বেরিয়ে আসলো একটা করুণ মিনতি। প্লিজ প্লিজ, আমাকে মারবেন না, আমাকে মারবেন না। আপনি যা বলবেন আমি সব কথা শুনবো, যা করতে বলবেন তাই করবো। প্লিজ প্লিজ, আমায় মারবেন মারবেন না। এই শেষের কথাগুলো আর বলতে পারলো না মেয়েটি। হয়তো বলতে পারলো, কিন্তু সেটা আর কণ্ঠ দিয়ে বাইরে বের হলো না, কারণ ততক্ষণে খানিকটা আলগা হওয়া টেপটা আবারও এঁটে বসেছে। কথাগুলো বদলে গেল চোখের দৃষ্টিতে। ভয়ে আতঙ্কে বিস্ফারিত চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। লোকটি ততক্ষণে আবারও ফিরে গিয়েছে আগের জায়গায়। হাতে তুলে নিয়েছে একটা কালো ব্যাগ। তারপর আবারও ধীর পায়ে এগিয়ে আসতে লাগলো ছটফট করতে থাকা দেহটার দিকে। টেবিলের এক পাশে ব্যাগটা রেখে চেয়ারটা টেনে বসলো। গতিবিধি বেশ শান্ত, ঠিক যেমনটা শান্ত থাকে প্রকৃতির তাণ্ডব চালানোর আগে। ব্যাগের চেন খুলে ভিতর থেকে বের করে আনলো একটা ধারালো নাইফ। মাথার উপরে জ্বলতে থাকা আলোয় চকচক করে উঠল যন্ত্রটা। সেটাকে একবার ভালো করে দেখে নিয়ে পাশে রেখে আবারও ব্যাগে হাত ঢুকিয়ে একে একে বের করে আনলো বেশ কয়েকটা জিনিস। দেখতে দেখতে টেবিলের খালি অংশটা বদলে গেল অপারেশন থিয়েটারে থাকা ট্রেতে।
আর সেটা দেখে কিছুটা শান্ত হয়ে যাওয়া শুয়ে থাকা দেহটা ছটফট করতে লাগলো। লোকটির কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। সে এক মনে নিজের কাজ করে চলেছে। সবকিছু গুছিয়ে নিয়ে এইবার মেয়েটার দিকে তাকালো সে। আতঙ্কে বিস্ফারিত হওয়া চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ছে জলের ধারা। চোখে মুখে ফুটে উঠেছে আকুতি। কিছু একটা বলার চেষ্টা করছে সে। লোকটা এবার আর সেদিকে ভ্রুক্ষেপ করল না। টেবিলের সাথে এঁটে থাকা নরম হাতে হাত রাখলো, আর তাতেই থরথর করে কাঁপতে লাগলো মেয়েটির শরীর। সেই সাথে বাড়তে লাগলো ছটফটানিও। লোকটি এই প্রথম নিজের বাম হাতের দিকে তাকালো। সেখানে শোভা পাচ্ছে একটা দামি ঘড়ি, আর সেই ঘড়ির কাঁটা বলছে এখন প্রায় রাত 1:10। সেটা দেখেই লোকটির শান্ত গতিবিধি খানিকটা বেড়ে গেল। পাশে রাখা নাইফটা তুলে নিল হাতে। তারপর ধীরে ধীরে সেটা এগিয়ে গেল মেয়েটির হাতের কবজির দিকে, আর তারপরই কোনো দিকে না তাকিয়ে আপন মনে চালাতে শুরু করলো। কিন্তু সে যদি একবার মেয়েটির মুখের দিকে তাকাতো তাহলে দেখতে পেত সেখানে এইবার আতঙ্কের বদলে ফুটে উঠেছে তীব্র যন্ত্রণার ছাপ। লোকটির প্রতিটা পদক্ষেপে বারবার মুখটা কুঁচকে যাচ্ছে, মুখ দিয়ে অনবরত বেরিয়ে আসার চেষ্টা করছে তীব্র আর্তনাদ, কিন্তু না, সেটা কেবলই গু গু আওয়াজ তুলছে, অথচ হাতটা নাড়ানোর মতো শক্তিটুকুও যেন নেই। বয়ে চলেছে রক্তের স্রোতধারা। মেয়েটি আর সহ্য করতে পারল না, অবশেষে জ্ঞান হারালো। কিন্তু তখনও লোকটির কাজ শেষ হয়নি। একটু তাড়াহুড়ো করলে হয়তো এতক্ষণ লাগার কথা ছিল না, কিন্তু লোকটি যেন সাদা ক্যানভাসে অতি সাবধানে তুলির আঁচড় দিচ্ছে, যেন এতটুকু এই দিক ওই দিক হলেই সবটা ভেস্তে যাবে। পুরোপুরি কাজ যখন শেষ হলো তখন আবারও একবার হাত ঘড়ির দিকে তাকালো। ঘড়িতে এখন সময় 1:30। তারপর রক্তমাখা হাতটার দিকে তাকালো। এমন নিখুঁত কাজের জন্য 20 মিনিট কি খুব বেশি সময়? হয়তো নয়। মনে মনে কথাটা ভাবতে ভাবতে লোকটির ঠোঁটের কোণে একটা হাসির রেখা ফুটে উঠল। হাসতে হাসতে আবারও অতি সাবধানে হাতে লেগে থাকা রক্তগুলো একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিল। না, অনেকটা রক্ত ঝরেছে দেহ থেকে। এবার একটা ব্যবস্থা করা দরকার। কথাটা ভেবেই হয়তো লোকটি এবার সেদিকে মনোযোগ দিল। এই কাজটা করতে কিন্তু খুব বেশি সময় লাগলো না, কিন্তু যতক্ষণে কাজটা শেষ হলো ততক্ষণে কম্পিউটারের স্ক্রিনে কয়েকটা লাইন লাফাতে শুরু করেছে। সেই সাথে একটা বিপ বিপ আওয়াজে পুরো ঘরের পরিবেশ আরও বেশি ভারী করে তুলতে লাগলো। আর তাতেই লোকটি দ্রুত হাত থেকে রক্তমাখা গ্লাভস খুলে এগিয়ে গেল সেদিকে, আর গিয়েই কিবোর্ডের উপরে রাখা হেডফোনটা কানে লাগিয়ে দিল। কম্পিউটারের স্ক্রিনে এঁকে বেঁকে চলা বিভিন্ন লাইনগুলো এবার লাফাতে শুরু করেছে। তার কারণ হেডফোনের ওপাশ থেকে ভেসে আসছে একটা কথোপকথন, তবে কথাগুলো স্পষ্ট নয়, কিছুই শোনা যাচ্ছে না। আর তার বদলে একটা যান্ত্রিক বিশ্রী শব্দ ভেসে আসছে এক নাগারে। একটা সময় শব্দটার বেগ এতটাই বেড়ে গেল যে হেডফোনটা আর কানে রাখা গেল না। এক টানে খুলে সেটা টেবিলের উপরে রেখে দিল। ততক্ষণে কম্পিউটার স্ক্রিন শান্ত, আর তাতেই লোকটির চোখে ফুটে উঠল একটা বিস্ময়, যেন এমনটা হতে পারে সেটা ভাবেইনি। কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো স্ক্রিনের দিকে, তারপর চেয়ার ছেড়ে এগিয়ে গেল টেবিলটার দিকে, যেখানে সে একটু আগেই নিজের কাজে ব্যস্ত ছিল। সকাল 10টা নাগাদ থানার সামনে আসতেই খানিকটা অবাকই হলেন ইন্সপেক্টর অভিমন্যু। থানার সামনে মিডিয়া কর্মী তো বটেই, সেই সাথে সাধারণ মানুষেরও ভিড় লেগে রয়েছে। ওনাকে গাড়ি থেকে নামতে দেখেই সবাই এবার এদিকেই ছুটে এলো, যেন সকলেই একসাথে বলে উঠল, স্যার স্যার, দ্বিতীয় কাটা হাতটা সম্পর্কে কিছু বলুন। পুলিশ কি কিছুই খুঁজে পায়নি, নাকি আমাদের সেটা বলতে চাচ্ছেন না? প্রশ্নগুলো শুনে হতভম্বের মতো দাঁড়িয়ে রইলেন ইন্সপেক্টর অভিমন্যু। দ্বিতীয় কাটা হাত? কই, থানা থেকে তো ওনাকে কিছুই জানানো হয়নি, অথচ মিডিয়া কর্মীরা এসব জানালো কোত্থেকে? দেখুন, শান্ত হন, শান্ত হন, এক এক করে প্রশ্ন করুন। স্যার, আমরা খবর পেয়েছি থানায় আবারও একটা বাক্স এসেছে। সে বিষয়ে আপনি কি বলবেন? এবারের কাটা হাতটা কি আগের জনেরই নাকি আলাদা? দেখুন, এখনো পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি। যদি ঘটে তাহলে সেটা নিশ্চয়ই আপনাদের জানা। এই শেষের কথাটা আর বলা হলো না অভিমন্যুর।
কারণ কথাগুলো বলতে বলতে ওনার চোখ চলে গিয়েছে থানার গেটের দিকে। আর এখন সেদিকে এই মাত্র একটা বাক্স হাতে প্রবেশ করলো একজন কুরিয়ার বয়। ওনার দৃষ্টি অনুসরণ করে বাঁদিকের দৃষ্টিও সেদিকে চলে গেল। ছেলেটি ওনার দিকে এগিয়ে আসছে আর এসেই বলল, স্যার আপনার পার্সেল। এতক্ষণে সবার দৃষ্টি ইন্সপেক্টর অভিমন্যুর দিক থেকে সরে গিয়ে পড়েছে ছেলেটির ধরে থাকা কাগজের বাক্সর দিকে। বাক্সের উপর একটা কুরিয়ারের নাম লেখা। দেখতে দেখতে চোখের সাথে সবগুলো ক্যামেরাও ঘুরে গেল সেদিকেই। কিন্তু ইন্সপেক্টর অভিমন্যু সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করেই ছেলেটির হাত থেকে বাক্সটা নিয়ে কয়েকজন কনস্টেবলকে ইশারা করে সোজা থানার ভিতরে চলে গেলেন। ততক্ষণে ইশারা পেয়ে কয়েকজন পুলিশ কনস্টেবল জায়গাটাকে ঘিরে তো ফেলেইছে, বরং সেই সাথে ভিতরে যেন কেউ না আসতে পারে সেটারও ব্যবস্থা নিয়েছে। ইন্সপেক্টর অভিমন্যু ভিতরে এসে সোজা নিজের ডেস্কে গিয়ে কম্পমান হাতে বাক্সটা খুলে ফেললেন। আর খুলতেই যে জিনিসটা বেরিয়ে এলো তাতে বুকটা একটু হলেও ধরাস করে উঠল। দেখলেন বাক্সের ভিতর অতি যত্ন করে সাজিয়ে রাখা আছে একটা কাটা হাত, আর সেই কাটা হাতের তালুতে খোদাই করে লেখা একটি সংখ্যা 7। রুমাল দিয়ে কপালে জমতে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছতে মুছতে পকেট থেকে ফোনটা বের করে আনলেন ইন্সপেক্টর অভিমন্যু। তারপর একটা নম্বর ডায়াল করলেন। 2 বার রিং হতেই ওপাশ থেকে ভেসে এলো চেনা কণ্ঠস্বর। হ্যাঁ স্যার বলুন। এইবার পুরো ঘটনাটা খুলে বললেন ইন্সপেক্টর অভিমন্যু। ওপাশ থেকে কয়েক সেকেন্ড কোনো সাড়া পাওয়া গেল না। হ্যালো স্যার, আপনি এখনও বিষয়টা কাউকে জানাবেন না। আমি 10 মিনিটের মধ্যেই আসছি। এই দিকে তার থেকেও বড় একটা ঘটনা ঘটেছে, আমি গিয়েই সবটা বলছি। মিনিট 10 পর নীলাভ্র যখন ফিরল তখন দেখল ইন্সপেক্টর অভিমন্যু নিজের ডেস্কে বসে আছেন। চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। নীলাভ্রকে দেখেই তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন এবং পাশের আলমারির দিকে এগিয়ে যেতে যেতে বললেন, নীলাভ্র এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমরা ভেবেছিলাম সংখ্যাটা যেহেতু 7 তাই হয়তো অপরাধী আমাদের 2 তারিখের কথা বলেছে, কিন্তু স্যার ফরেন্সিকে পাঠিয়ে দিন, দেখা যাক কি হয়। তবে আমি চোখ বন্ধ করে বলতে পারি ভিকটিম আলাদা, কারণ একজনের ডান হাত দুটো হয় না। এই বিষয়টা যে ইন্সপেক্টর অভিমন্যু লক্ষ্য করেননি তা নয়, করেছেন, কিন্তু তিনি আর কিছু বললেন না। বাক্সটা একজনের হাতে দিয়ে সবটা বুঝিয়ে দিয়ে আবারও নিজের ডেস্কে এসে বসলেন ইন্সপেক্টর অভিমন্যু। নীলাভ্রও বসল একটা চেয়ার টেনে। দুজনেরই কপালে গম্ভীর রেখার ছাপ। বাইরে থেকে তখনও মিডিয়া কর্মীদের কোলাহল ভেসে আসছে। এবার তারই সাথে যুক্ত হলো একটা যান্ত্রিক শব্দ। টেবিলের উপরে রাখা টেলিফোনটা বেজে উঠেছে। ইন্সপেক্টর অভিমন্যু রিসিভারটা কানে তুললেন এবং চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ স্যার। ওপাশ থেকে ঠিক কি কথা ভেসে আসলো বোঝা গেল না, কিন্তু সেটা শুনে মুখটা কেমন যেন শুকিয়ে গেল ইন্সপেক্টর অভিমন্যুর। ঠিক আছে স্যার, আমি রেডি করে রাখছি বলেই রিসিভারটা কান থেকে নামিয়ে রাখলেন। ওনার এই হঠাৎই এমন পরিবর্তন লক্ষ্য করে খানিকটা অবাকই হল নীলাভ্র। কিছু হয়েছে কি? ইন্সপেক্টর অভিমন্যু চেয়ারে বসতে বসতে শান্ত ধরা কণ্ঠে বললেন, হ্যাঁ আইজিপি স্যারের ফোন এসেছিল। কথাটা শুনে খানিকটা ভ্রু কুঁচকে গেল নীলাভ্র। কি এমন ঘটনা ঘটল যে সরাসরি আইজি স্যার নিজে ফোন করলেন? কি বললেন? যত দ্রুত সম্ভব কেসের সমস্ত ফাইল রেডি করে রাখতে বললেন। আজকের এই ঘটনার পর কেসটার সাধারণ পর্যায়ে নেই, আর তাই তিনি চান কেসটা অন্য কেউ হ্যান্ডেল করুক। কথাটা শুনে পায়ের নিচের মাটি খানিকটা কেঁপে উঠল নীলাভ্রর। অন্য কেউ? কিন্তু সেটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা সত্যি যে এখনো এই কেসের বিষয়ে কোনো তথ্যই জোগাড় করতে পারেনি, সেটার জন্য তো সময় দরকার। নীলাভ্র আর বসে থাকতে পারল না। চেয়ার ছেড়ে উঠে সোজা বেরিয়ে গেল রুম থেকে। স্যার আসতে পারি? নিজের ডেস্কে বসে কিছু একটা দেখছিলেন রিয়াজি আফজল চৌধুরী। এইবার তিনি মুখ তুলে তাকালেন এবং বললেন, হ্যাঁ হ্যাঁ এসো নীলাভ্র। স্যার শুনলাম কেসটা নাকি হ্যাঁ, আজকের ঘটনাটার পর এটার সাধারণ পর্যায়ে নেই নীলাভ্র। এটা দেখো। বলেই আফজল চৌধুরী ল্যাপটপটার স্ক্রিন ঘুরিয়ে দিলেন নীলাভ্রর দিকে। তারপর বললেন,
ছবিগুলোকে খুব মনোযোগ দিয়ে দেখো। নীলাভ্র একের পর এক ভেসে ওঠা ছবিগুলো মন দিয়ে দেখল। দুটো কাটা হাত, সেই সাথে একটা কাটা হাতের তালুতে দুটো সংখ্যা, একটাতে লেখা 2 আর একটাতে 7। এইগুলো না, তুমি ভুল করছো। জানতাম তুমি এই ভুলটাই করবে। সবটা বলছি, কিন্তু তার আগে পরের ছবিগুলো দেখো। আর কোনো কথা না বলে পরের ছবিটা ওপেন করলো নীলাভ্র। এবারে স্ক্রিনে ভেসে আসলো একটা মেয়ের ক্ষতবিক্ষত দেহের ছবি। ঠিক দেহ বলাটা ঠিক হবে না, বলা ভালো দেহের সকল অঙ্গ আলাদা আলাদা করে কেটে সেগুলোকে আবারও জোড়া লাগিয়ে ছবিটা তোলা হয়েছে। নীলাভ্র পরের ছবিটা ওপেন করলো। আবারও একটা মেয়ের ছবি। এই ছবিটাও আগের মতোই, দেহের প্রতিটা অঙ্গ আলাদা করে আবারও সেগুলোকে একত্র করে ছবিটা তোলা হয়েছে। তবে মেয়ে দুটো আলাদা। 3টে ছবি আবারও ভালো করে দেখে নিয়ে নীলাভ্র চোখ তুলে তাকালো। আগে বলো, তোমার কি মনে হয়? প্রথম ছবিটা তো এই কেসের, কিন্তু এটার সাথে বাকি দুটোর ছবির কি সম্পর্ক? না, এই 3টে ছবি 2016 সালের একটা কেসের। তখনও একইভাবে পুলিশ দিনে দিনে এসব কাটা অঙ্গ উদ্ধার করছিল। পার্থক্য এই, তখন সেগুলো উদ্ধার করা হয়েছিল বিভিন্ন জায়গায়। সেগুলোকে একটা দেহের আকৃতি দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু তোমার কি মনে হয় খুন কটা হয়েছিল? 4টে। কারণ প্রথম ছবিতে দুটো হাত আলাদা আলাদা মানুষের, অথচ বাকি দুটো ছবিতে হাতের কোনো অনুপস্থিতি লক্ষ্য করিনি। তাই আমার ধারণা, যদি এই হাতের মালিকেরাও খুন হয়ে থাকে, তাহলে 4টে খুন হয়েছিল। নো, তুমি যে দুটো মৃতদেহ দেখলে, সেই মৃতদেহের প্রতিটা অঙ্গ আলাদা আলাদা মেয়ের। কথাটা শুনে নীলাভ্রের পুরো শরীর শিউরে উঠল। বিস্ফারিত চোখে আবারও ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকালো। আর তাকিয়েই তার কেবল একটা কথা মনে হলো, অসম্ভব, এটা হতেই পারে না। প্রতিটা অঙ্গ দুটোর সাথে এতটাই মিল আছে যে সবগুলো অঙ্গ যে আলাদা আলাদা শরীর থেকে আলাদা করা হয়েছে সেটা বোঝার এতটুকু উপায় নেই। না না, এটা কি করে সম্ভব? প্রথমে আমরাও দেহটাকে দেখে অনিরুদ্ধের কথা বিশ্বাস করিনি, আর তাই আমি নিজে আবারও পরীক্ষা করাই প্রত্যেকটা অঙ্গ। আর তাতে রিপোর্ট যা আসলো সেটা দেখে আমারও অবস্থা হয়েছিল ঠিক তোমারই মতো। এখন তোমার সামনে যা আছে সেটা কেবলই একটা ছবি নীলাভ্র, কিন্তু তখন আমার চোখের সামনে ছিল রক্ত মাংসের ওই দেহটা, যদিও রক্ত সেধে ছিল না। নীলাভ্র এখনো যেন নিজের কান আর চোখ কোনোটাকেই বিশ্বাস করতে পারছে না। দুটো ছবিকেই যতটা সম্ভব জুম করে দেখতে লাগলো, কিন্তু না, এতটুকু অমিল নেই। অবশেষে হাল ছেড়ে দিয়ে বলল, বাকি অঙ্গগুলো পাওয়া যায়নি? না, এমনকি খুনিকে ধরার পরও সেগুলোর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। খুনি একটি বারের জন্য মুখ খোলেনি, আর সেই কারণেই। শেষের কথাগুলো আর শেষ করলেন না আফজল চৌধুরী। মাথা খানিক নিচু করে নিলেন। নীলাভ্র অবাক হয়ে বলল, খুনি ধরা পড়েছিল? তার মানে 4 বছর পর আবারও ঠিক একই পদ্ধতিতে? কিন্তু কেন? এই 4 বছরেও সবটাই ধোঁয়াশা। হয়তো কিছু জানা যেত, কিন্তু অনিরুদ্ধর একটা ভুলের জন্য সেটা আর সম্ভব হয়নি। অনিরুদ্ধ? তিনি কে? কিন্তু এই কেসটার তো তদন্ত হবে। আচ্ছা, যিনি এই কেসটার তদন্ত করবেন ওনার সাথে কি আমাকে রাখা যায় না? প্লিজ স্যার, প্লিজ। পাগলামি করো না, বাড়িতে যাও, তোমাকে অন্য একটা কেসের দায়িত্ব দেওয়া হয়েছে। বলে আবারও নিজের কাজে মনোযোগ দিলেন। বেশ কিছুক্ষণ অনুরোধ করেও যখন কোনো ফল হলো না, তখন নীলাভ্র বলে উঠল, প্লিজ বাবা, আমাকে একটা সুযোগ দাও। আমি কথা দিচ্ছি তোমার অমর্যাদা আমি করব না। এবার ডিআইজি আফজল চৌধুরী নয়, মাথা তুলে তাকালেন পিতা আফজল চৌধুরী। দেখলেন পুত্রের চোখে করুণ মিনতি। বললেন, নীলাভ্র, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি কখনোই স্বজন প্রীতির আশ্রয় নেব না। আর তাছাড়াও কি? আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। ক্ষতি? এই কেসটার দায়িত্ব এখন কার উপরে জানো? অনিরুদ্ধ, এসিপি অনিরুদ্ধ সোম, যে কিনা নিজের কার্য উদ্ধারের জন্য আর অপরাধীকে ধরার জন্য যে কোনো পর্যায়ে পৌঁছাতে পারে। এমনকি এতে যদি নিজে তো বটেই, এমনকি তার সঙ্গীদেরও মৃত্যু হয়, তবুও পিছু হটার মানুষে নয়। দীর্ঘ 4 বছর পর আবারও শুধুমাত্র এই কেসটার জন্যই স্বয়ং আইজিপি স্যার তাকে বহাল করেছেন, কারণ এর আগের কেসটা তদন্ত অনিরুদ্ধ করেছে। আর আমি চাই না তুমি তার সাথে এই কেসে থেকে গতবারের ঘটনাটা আবারও পুনরাবৃত্তি হোক। তুমি এখন যাও,
আর কোনো কথা বলল না নীলাভ্র। বেরিয়ে গেল রুম থেকে। আবারও বাইক নিয়ে থানায় এসে দেখলেন ইন্সপেক্টর অভিমন্যু তখনও নিজের ডেস্কেই বসে আছেন। অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করেই সর্বপ্রথম যে কথাটা জিজ্ঞাসা করলেন সেটা হলো, স্যার, এসিপি অনিরুদ্ধ সোমকে, ওনার বিষয়ে তো কোনো তথ্য আমি পাইনি। নীলাভ্রর মুখে কথাটা শুনেই ইন্সপেক্টর অভিমন্যুর দুই চোখ বিস্ফারিত হয়ে উঠল। চোখে মুখে কেমন যেন একটা আতঙ্কের ভাব ফুটে উঠেছে ধীরে ধীরে। কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন নীলাভ্রর দিকে, তারপর বললেন, তুমি এই নামটা কোথায় শুনলে? এই কেসটার দায়িত্বটা এখন ওনার কাছেই। অসম্ভব, এটা কিভাবে হতে পারে? তিনি তো দেখো, আমি শেরপুর থানায় জয়েন করেছি বছর 3 হলো। হ্যাঁ, বছর 3। আমার আগে একজন ছিলেন, ইন্সপেক্টর মিরাজ রহমান, যার কথা তোমাকে আগেও বলেছি। তিনি মারা গিয়েছেন বছর 4 আগে একটা রোড অ্যাক্সিডেন্টে। ইন্সপেক্টর মিরাজ ছিলেন অনিরুদ্ধ সোমের খুব কাছের একজন বন্ধু। ওনারা দুজন একটা কেসের দায়িত্বে ছিলেন। বলা হয় সেই কেসের জের ধরেই অ্যাক্সিডেন্টটা ঘটানো হয়, তবে আমি শুনেছিলাম সেটা নাকি স্বাভাবিক কোনো অ্যাক্সিডেন্ট ছিল না। আর অনিরুদ্ধ সোম, ওনার কোনো তথ্য তো আমি পাইনি। নামটা আমিও শুনেছি, কিন্তু এর বাইরে আমি আর কিছুই জানি না। আসলে এই থানায় আগে যারাই ছিল এবং যারা অনিরুদ্ধ সোমকে চিনতেন, সবাইকেই বিভিন্ন জেলাতে বদলি করে দেওয়া হয়েছে, এবং সেটা রাতারাতি। এবং তার সকল তথ্য মুছে ফেলা হয় পুলিশের সকল ডেটাবেস থেকে। আর সেটাও করেন স্বয়ং আইজিপি স্যার নিজেই। নীলাভ্রর বিস্ময় আর কৌতূহল কমার বদলে বেড়ে গেল বহুগুণে। কে এই অনিরুদ্ধ সোম, আর কি ঘটেছিল 4 বছর আগে? কৌতূহল বিস্ময় মাথা চাড়া দিয়ে উঠল, আর সাথে নিজেও উঠে পড়ল চেয়ার ছেড়ে। মাঝারি গড়নের ঘরে আলোর থেকে বেশি আধার, গাঢ়। ঘরের এই জমাট বাঁধা অন্ধকারকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে লোকটির মাথার উপর টিম টিম করে জ্বলতে থাকা হলদেটে বাল্বটা। বাল্বের হলদেটে আলো চারিদিকে জমাট বাঁধা অন্ধকারকে দূর করতে পারছে না ঠিকই, কিন্তু নির্দিষ্ট একটা জায়গা জুড়ে খানিকটা আলোকিত করে তুলেছে। সেই নির্দিষ্ট স্থানে একটা সরু টেবিল পাতা, আর সেই টেবিলের উপরেই ঝুঁকে আপন মনে নিজের কাজ করে যাচ্ছে লোকটি। ঘরের জমাট বাঁধা অন্ধকারের ভিড় ঠেলে একটা বহুদিনের পুরনো গানের স্বর ভেসে আসছে। সেই গানের কথাগুলো লোকটি নিজের কণ্ঠেও তুলে নিয়েছে। সবগুলো মিলিয়ে ঘরটাকে যেন ঘিরে ধরেছে একটা অজানা রহস্য, তৈরি করেছে এক রহস্যময় পরিবেশ। কিন্তু এই সবের মধ্যে দিয়ে টেবিলের দিকে তাকালে যে কারো বুক কেঁপে উঠতে বাধ্য। টেবিলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখা জিনিসগুলো মোটেও স্বাভাবিক নয়। এক একটা মানুষের ছোট ছোট কাটা অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা মাথা কান নাক থেকে শুরু করে দুটো স্তন, কোনো কিছুই বাদ যায়নি। লোকটি সেই দিকেই তাকিয়ে এতক্ষণ কিছু একটা ভাবছিল। এবারে ধীরে ধীরে রুবিক্স কিউবের মতো একের পর এক সাজাতে শুরু করলো। দীর্ঘ সময় ধরে চলল এই কাজ। তারপর কাজটা যখন শেষ হলো, তখন ধীরে ধীরে টেবিলের উপরের বিভৎসতাকে আরো কিছুটা বাড়িয়ে সেগুলো রূপান্তরিত হলো এক একটা নারী দেহে। লোকটি এবার টেবিলের চারিদিকে ঘুরে ঘুরে পরম মনোহর দৃষ্টিতে দেখতে লাগলো টেবিলের উপর শুয়ে থাকা রুবিক্স কিউবের মতো জোড়া লাগানো দেহটাকে। যেন নিজের এই কাজের জন্য নিজেই নিজেকে বাহবা দিতে লাগলো। আর তাতেই ধীরে ধীরে চেপে থাকা ঠোঁটগুলো ক্রমেই ফাঁক হতে লাগলো। ফুটে উঠল একটা পরম তৃপ্তির কুটিল হাসির রেখা। কিন্তু সে হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। তার দৃষ্টি যখন জোড়া লাগানো দেহের ঠোঁটের ঠিক উপর, আর সেদিকে তাকিয়েই ভ্রু আর শীতল চোখ দুটোই কুঁচকে গেল। দেখে মনে হলো সবকিছু ঠিকঠাক থাকলেও কোথাও যেন একটা কমতি থেকেই যাচ্ছে। কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো। সেই দৃষ্টিতে হতাশার ছাপ স্পষ্ট। তারপর এক প্রকার হতাশ হয়ে পকেট থেকে একটা রিমোট বের করে সেটাকে অন্ধকারের দিকে তাক করে একটা সুইচে চাপ দিল। আর চাপ দিতেই অন্ধকারের সাথে বাড়তে লাগলো কুয়াশা। সাদা উঠতে থাকা ধোঁয়ায় দেখতে দেখতে ঘরের সবগুলো আলো বিলীন হয়ে গেল। মিলিয়ে যেতে লাগলো গানের সুর, আর সেই সাথে লোকটিও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 1
শত চেষ্টা করেও যখন ঘুম ধরা দিল না, তখন এক প্রকার বাধ্য হয়েই বিছানা ছেড়ে উঠে ঘরের ঠিক মাঝখানে স্থির হয়ে থাকা ইজি চেয়ারে হেলান দিয়ে বসলেন আফজাল চৌধুরী। কেন জানি না এতদিন পর সেই দিনের কথাগুলো বেশি মনে পড়ছিল, বড্ড বেশি মনে পড়ছিল। আর সেই চিন্তাধারা এতটাই তীব্র যে দিনের আলোকে ভেদ করে সেটা গিয়ে বারবার আঘাত করছে ঘুমের দরজায়। ইজি চেয়ারে হেলান দিয়ে আবারও চোখটা বন্ধ করে নিলেন তিনি। আর চোখ বন্ধ করতেই সেদিনের দৃশ্যগুলো আবারও একের পর এক ফুটে উঠতে লাগলো চোখের সামনে। মনে হলো স্রোতের কোনো অতলে তলিয়ে যাওয়ার টুকরো টুকরো হওয়া দৃশ্যপটগুলো আবারও জোড়া লেগে যাচ্ছে একের পর এক, তৈরি করছে একটা নাট্য মঞ্চের, যে মঞ্চে অভিনেতা হয়ে দাঁড়িয়ে আছে কেবল 3টে মানুষ। সেই 3জন অভিনেতার মধ্যে একজন তিনি নিজে, আর একজন আইজিপি আফাজ উদ্দিন, এবং ওনাদের সবার সামনে দাঁড়িয়ে আছে একজন 30-32 বয়সী এসিপি অনিরুদ্ধ সোম। তাদের সবার দৃষ্টি একটি মানুষের উপর নিবদ্ধ। মানুষটির 2 হাত চেয়ারের শক্ত হাতলের সাথে আটকানো। লোকটি আর কেউ নয়, বিখ্যাত ভাস্কর্য শিল্পী গৌতম ব্যানার্জি। গৌতম ব্যানার্জির দৃষ্টি নিচের দিকে, ঠোঁটে একটা বিশ্রী কুটিল হাসির রেখা। তোমার খেলা কিন্তু শেষ। এবার বলো, মৃতদেহের বাকি অংশগুলো কোথায় রেখেছ? বলো। আইজিপি আফাজ উদ্দিন প্রশ্নটা করতেই গৌতম ব্যানার্জির ঠোঁটের কোণের হাসিটা আরো প্রসারিত হয়ে গেল। শেষ? কথাটা বলেই চোখ তুলে তাকালো সামনের দিকে দাঁড়িয়ে থাকা 3জনের দিকে। চোখে মুখে একটা পৈশাচিকতা। তারপর ধীরে ধীরে সে দৃষ্টি ঘুরে গেল অনিরুদ্ধর দিকে। বিশ্রী একটা হাসি হেসে বলল, আঘাতটা খুব লেগেছে, তাই না? আমি তো আগেই বলেছিলাম আমার পিছনে না লাগতে। কেন শোনোনি? কেন শোনোনি? আমি তো কিছু বলবো না, নিজেরাই খুঁজে নাও। বলে আবারও একটা বিশ্রী হাসি হাসতে হাসতে টেবিলের উপর লুটিয়ে পড়ল মাথাটা। এটা কি কোনো সুস্থ মানুষের হাসি হতে পারে? পারে না। কথাটা শুনেই মাথায় রক্ত উঠে গেল অনিরুদ্ধের। শান্ত চোখ দুটো দপ করে জ্বলে উঠল। এক লাফে ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল গৌতম ব্যানার্জির উপরে। কিন্তু তাতে যেন আরো পৈশাচিক আনন্দে মেতে উঠল। হাসি যেন থামতেই চাইছে না। হাসতে হাসতে আবারও বলে উঠল, আমার গায়ে হাত দিয়েছিস? হ্যাঁ, এত বড় সাহস তোর? তোর বন্ধুও কিন্তু এই ভুলটাই করেছিল। দেখেছিস তো কি হাল? কথাটা শেষ করা হলো না গৌতম ব্যানার্জির। তার আগেই একটা তীব্র আওয়াজে বন্ধ ঘর কেঁপে উঠল। তারপর সব শান্ত। গৌতম ব্যানার্জির মাথাটা ধীরে ধীরে এলিয়ে পড়ল পিছনের দিকে। কপালের ফুটো দিয়ে গল গল করে পড়া রক্তের ধারায় সাদা শার্ট নিমেষেই ভিজে উঠেছে। ঘটনাটা বুঝে উঠতে খানিকটা সময় লাগলো আফজাল চৌধুরীর। বিস্ফারিত চোখে তাকালেন অনিরুদ্ধ সোমের দিকে। ওর হাতে একটা রিভলভার, সেটা এখনো তাক করাই আছে গৌতম ব্যানার্জির ঠিক মাথা লক্ষ্য করে। চোখ দুটো দাউ দাউ করে জ্বলছে, সেই সাথে পুরো শরীর থরথর করে কাঁপছে। আফাজ উদ্দিনও তাকালেন সেদিকে। দরজায় একটা ঠোকার শব্দ পড়তেই ঘোর কেটে গেল আফজাল চৌধুরীর। ধরা গলায় বললেন, নীল, ভিতরায়। দরজাটা খুলে গেল। তারপর দরজা খুলে ভিতরে প্রবেশ করল নীল, অর্থাৎ নীলাভ্র চৌধুরী। আর এসেই সে বিছানার উপর বসে পড়ল। টেবিলের উপর জ্বলতে থাকা ড্রিম লাইটের আলোয় পুরো ঘরে তৈরি হয়েছে একটা আলো আধারির খেলা। ছেলে কিছু বলছে না দেখে আফজাল চৌধুরী একটু হেসেই বললেন, খুব অভিমান মনে হচ্ছে। হবে না? তা একটু হবে। আমি যখন তোর বয়সে ছিলাম তখন আমার অভিমান নয়, রাগ হতো। কিন্তু আমি তোর ভালোর জন্যই এটা করেছি। ভালো?
কিন্তু বাবা তুমি তো জানো এইসব কাজে নিজের কথা ভাবলে হয় না। তুমি কি কখনো সেটা ভাবতে? যদি নিজের কথাই ভাবতে হয় তাহলে এই চাকরির কি দরকার তুমিই বলো। আফজাল চৌধুরী কিছুক্ষণ কোনো জবাব দিলেন না, কারণ তিনি নিজেও জানেন ছেলে ভুল কিছু বলছে না। কিন্তু তাই বলে বাবা হয়ে ছেলেকে এমন বিপদের মুখে ঠেলে দেবেন কিভাবে? তবু একবার শেষ চেষ্টা করা যাক, এই ভেবেই অনিরুদ্ধের সঙ্গে কাটানো শেষ কয়েকটা দিনের কথা বললেন ছেলেকে, এমনকি ইন্সপেক্টর মিরাজ রহমানের মৃত্যুর কথাও। কিন্তু সবটা শুনে নীলাভ্রের আগ্রহ আরও বেড়ে গেল দেখে তিনি হাল ছেড়ে দিলেন। বললেন, বেশ, আমি কথা বলবো, তবে আমি বললেই যে তুই অনিরুদ্ধর সাথে থেকে কেসে তদন্ত করতে পারবি তার নিশ্চয়তা দিতে পারছি না। এটা পুরোপুরি নির্ভর করবে তার উপর। এবার যা, ঘুমা। বলা তো যায় না আবার শেষ কবে ভালো করে ঘুমাতে পারবি। বাবার এমন কথা শুনে নীলাভ্র খুশিতে প্রায় গদগদ হয়ে জড়িয়ে ধরল আফজাল চৌধুরীকে। বলল, ধন্যবাদ স্যার। আফজাল চৌধুরী একটু হাসলেন, কিন্তু কিছু বললেন না। ছেলে দরজা খুলে বেরিয়ে যাওয়ার উপক্রম করতেই তিনি কি যেন মনে হতেই ডাকলেন, দেখো নীলাভ্র, আমার পরিচয় নয়, তুমি যদি নিজের দক্ষতা দিয়ে টিকতে পারো তবেই অনিরুদ্ধ তোমাকে তার সাথে নেবে। আশা করি তুমি আবার মান রক্ষা করবে। নীলাভ্র একবার পিছন ফিরে বাবার দিকে তাকালো, তারপর দরজা বন্ধ করে দিয়ে নিজের রুমের দিকে হাঁটতে লাগলো। পরের দিন সকালে নীলাভ্রের যখন পুলিশ হেডকোয়ার্টারে ডাক পড়ল, তখন সে গিয়ে দেখল আফজাল চৌধুরী একজন লোকের সাথে কি যেন আলোচনা করছে। অনুমতি নিয়ে ভিতরে ঢুকতেই আফজাল চৌধুরী বললেন, নীলাভ্র, এই হলো অনিরুদ্ধ সোম। এইবার চেয়ারে একদিকে হেলান দিয়ে বসে থাকা লোকটির দিকে তাকালো নীলাভ্র, আর তাকাতেই মুখে খোঁচা খোঁচা দাড়ি, মাথায় একরাশ চুলের অধিকারী লোকটিকে দেখে ভারী অবাক হলো নীলাভ্র। আর তার থেকেও বেশি আশ্চর্য হলো লোকটির রক্তবর্ণে জ্বলতে থাকা দুইটি চোখ দেখে। কোনো মানুষের চোখ যে এতটা তীক্ষ্ণ আর প্রখর হতে পারে সেইটা জানা ছিল না নীলাভ্রের। অনিরুদ্ধ এইবার চোখ তুলে নীলাভ্রকে একবার দেখে নিল, কিন্তু চাহনির কোনো পরিবর্তন ঘটল না। আফজাল চৌধুরী আবার বললেন, অনিরুদ্ধ, ওর নাম নীলাভ্র, সবেমাত্র জয়েন করেছে। সে চায় তোমার সাথে থেকে এই কেসটাতে তোমাকে কিছুটা হলেও সাহায্য করবে। কথাটা শুনে আবারও পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে ভালো করে দেখে নিল অনিরুদ্ধ সোম, কিন্তু মুখে কিছুই বলল না। আর হ্যাঁ, কেসের সমস্ত ফাইল ইন্সপেক্টর অভিমন্যুর কাছে আছে। ফোন করে এখানে আসতে বলবো? না, আমি নিজে গিয়েই নিয়ে আসবো। আচ্ছা বেশ। অনিরুদ্ধ আর কোনো কথা না বলে উঠে দাঁড়ালো। তারপর চলে যাওয়ার উপক্রম করতে গিয়েও কিছু একটা ভেবে আবারও থেমে গেল। ও আর হ্যাঁ, আশা করছি গতবারের কথাটা স্মরণ রেখেই এই ছেলেটিকে আমার সাথে রেখেছেন। হ্যাঁ, নীলাভ্রকে মোটামুটি বলেছি। আর কোনো কথা হলো না। অনিরুদ্ধ রুম থেকে বেরিয়ে গেল, পিছন পিছন নীলাভ্র নিজেও। হেডকোয়ার্টার থেকে বেরিয়েই অনিরুদ্ধ একটা সিগারেট ধরাতে ধরাতে রাস্তার দিকে তাকালো। স্যার, কিছু মনে না করলে একটা কথা বলবো। অনিরুদ্ধ হয়তো ভুলেই গিয়েছিল তার পিছন পিছন আরও একজন এসেছে। এবার যেদিক থেকে কথাটা ভেসে আসলো সে সেই দিকে তাকালো। আপনি কি গাড়ির জন্য অপেক্ষা করছেন? যদি তাই হয় তাহলে আমার বাইক আছে, আপনি যদি চান তাহলে। অনিরুদ্ধ মুখে কোনো কথা না বলে ইশারায় বুঝিয়ে দিল। নীলাভ্র আর বিন্দুমাত্র অপেক্ষা না করে এগিয়ে গেল নিজের বাইকের দিকে। তারপর আবার ফিরে এসে দাঁড়াতেই অনিরুদ্ধ উঠে বসল, কিন্তু কোনো কথা হলো না, কারণ নীলাভ্র জানে তাকে এখন কোথায় যেতে হবে। ইন্সপেক্টর অভিমন্যু নিজের ডেস্কে অপেক্ষা করছিলেন। তিনি অনিরুদ্ধ সোম নামটা শুনেছেন, কিন্তু চোখে দেখেননি। এবার দেখে ওনার ভেতরের সব কল্পনা জল্পনাগুলো কেমন যেন উবে গেল। শোনা কথার ভিত্তিতে তিনি যে চেহারাটার কল্পনা করেছিলেন তার সাথে এই লোকটির চেহারার খুব একটা মিল খুঁজে পাননি তিনি। ফাইলটা? ইন্সপেক্টর অভিমন্যু কোনো কথা না বলে ফাইলটা এগিয়ে দিলেন অনিরুদ্ধর দিকে। সে কিছুক্ষণ ফাইলটা উল্টে পাল্টে দেখল, তারপর সেটাকে টেবিলের উপরে রেখে বাইরে বেরিয়ে এলো। নীলাভ্র পিছন পিছন এলো, তারপর আমতা আমতা করে বলল, এখন কি করবেন স্যার? এই প্রশ্নের কোনো জবাব দিল না অনিরুদ্ধ। সোজা বেরিয়ে গেল থানার গেট দিয়ে। নীলাভ্র হতভম্বের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। লোকটা কি আদতেই সুস্থ
যদি তাই হবে তাহলে এমন কেন? কিন্তু পরক্ষণেই মনে পড়ল ফোন নম্বরটা নেওয়া হলো না। যদি দরকার হয় তাহলে যোগাযোগই বা করবে কিভাবে? এই সবই ভাবছে, হঠাৎই পিছন থেকে একটা কণ্ঠস্বরে চমকে উঠল। গুলি খাওয়ার অভ্যেস আছে তো? নীলাভ্র পিছনে তাকিয়ে দেখল ইন্সপেক্টর অভিমন্যু কথাটা বলে হাসতে হাসতে এসে দাঁড়ালো ওর ঠিক পাশে। লোকটাকে কিন্তু মোটেও সুবিধার বলে মনে হলো না, আগেও ছিল না যদিও। একটা গোপন সূত্রে জানতে পেরেছি 3 বছরে 23টা ক্রস ফায়ারের রেকর্ড আছে ওনার ওপরে। হ্যাঁ, 23টা ক্রস ফায়ার। মানে অপরাধী ধরার পর সে যদি দোষ স্বীকারে বিন্দু মাত্র দেরি করে তাহলে ধরে নিতে হবে যে তার কপাল ফুটো হয়ে গিয়েছে। একটু সাবধানে থেকো, বলা তো যায় না অপরাধীকে ধরতে না পেরে তোমার কপালই না ফুটো করে দেয়। তবে ভয় নেই, গুলিটা ঠিক কপালের মাঝখানেই চালাবে। ইন্সপেক্টর অভিমন্যু কথাগুলো যদিও রসিকতার স্বরেই বললেন, কিন্তু তবুও মনটা কেমন যেন করে উঠল নীলাভ্রের। এমন একটা লোকের সাথে থেকে কেসের তদন্ত করা কি আসলেই সম্ভব? দেখা যাক কতদূর এগিয়ে যাওয়া যায়। তবে খুব বেশি অপেক্ষা করতে হলো না। পরের দিন সকালে তখনও নীলাভ্রের ঘুম ভাঙেনি, কিন্তু আফজাল চৌধুরী প্রায় টেনে হিঁচড়ে তুলে বললেন, অনিরুদ্ধ তোমার অপেক্ষা করছে, নিচে বসে আছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। কথাটা শুনে এক ঝটকায় ঘুম ছুটে গেল নীলাভ্রের। যেখানে তৈরি হতে আধ ঘন্টার কম সময় লাগে না, সেখানে লাগলো মাত্র 5 মিনিট। নিচে নেমে এসে দেখল অনিরুদ্ধ সোফার উপর কাত হয়ে বসে কে যেন ভাবছে। নীলাভ্র নিচে নেমে আসতেই সে উঠে দাঁড়ালো, তারপর বলল, আগামীকাল থেকে 5টায় ওঠার অভ্যাস করে নেবে। বলেই হাঁটতে শুরু করলো। নীলাভ্র পিছন পিছন হাঁটতে লাগলো। বাসার কাছে এসে কি যেন ভেবে খানিকটা থমকেই দাঁড়ালো। তারপর একটা সিগারেট ধরাতে ধরাতে বলল, বাইকটা নাও। নীলাভ্র আর কোনো বাক্য ব্যয় না করে আবারও গ্যারেজে ফিরে গিয়ে নিজের বাইকটা নিয়ে যতক্ষণে ফিরে আসলো, তখন দেখল অনিরুদ্ধ একটা সিগারেট শেষ করে আবারও একটা সিগারেট ধরানোর উপক্রম করছে। আগের সিগারেটের শেষটুকু এখনো পায়ের নিচে পিষ্ট। কোথায় যাবেন? গুলিস্তান। নীলাভ্র আর কোনো কথা না বলে বাইক রাস্তায় ছোটালো। ওরা যখন গুলিস্তান এসে পৌঁছলো, তখন নীলাভ্র আবারও জিজ্ঞাসা করল, এবার কোথায় যাবেন? এইবার অনিরুদ্ধ কিছু একটা ভাবল। তারপর আশেপাশে তাকিয়ে কিছু একটা খোঁজার চেষ্টা করলো। তারপর এক জায়গায় দৃষ্টি স্থির করে বলল, গ্যারেজে গাড়িটা রেখে এসো, সব জায়গায় বাইক চলবে না। নীলাভ্র বাইকটাকে গ্যারেজে রেখে আসতেই অনিরুদ্ধ বড় রাস্তা ছেড়ে একটা গলির ভিতর ঢুকে পড়ল। গলিটা মোটেও নির্জন নয়। হাঁটতে হাঁটতে মাঝে মধ্যেই কারো না কারোর সাথে ধাক্কা লেগে যাচ্ছে। দুপাশে সারি সারি দোকান। হাঁটতে হাঁটতে হঠাৎই নীলাভ্রর মনে হলো পকেটে একটা কারো হাত, আর মনে হতে এই হাতটা চেপে ধরল সে। তাকিয়ে দেখল একটা বছর 20-22-এর ছেলে হাত ছোটানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। আর তাতেই আরেকটি হাত দিয়ে পকেট থেকে একটা খুর বের করে আনলো। প্রথম দিকটা একটু ভয় পেল নীলাভ্র, কারণ এইসব জায়গা সম্পর্কে খুব ভালো করে জানে সে। তার থেকেও বেশি জানে এইসব জায়গায় যারা চুরি ছিনতাই করে তাদের। দিনে দুপুরে সামান্য কোনো কিছুর জন্য খুন করতেও এরা দ্বিধাবোধ করে না। স্যার, পিছনে যে এত কিছু ঘটে গেছে সেটা লক্ষ্যই করেনি অনিরুদ্ধ। এবার পিছন ফিরে তাকাতেই 2 চোখ দপ করে জ্বলে উঠল, আর সেই সাথে কোমরে গোজা বন্দুকটা বেরিয়ে আসতে বিন্দুমাত্র সময় লাগলো না। তবে রে, হ্যাঁ, চিনিস আমাকে? এইখানেই ক্রস ফায়ার করে দেবো শালা, পুলিশের পকেট মারিস। কথাটা বলতে বলতেই বন্দুক তাক করলো ছেলেটির ঠিক কপাল বরাবর, আর তাতেই খানিকটা ভরকে গেল সে। নীলাভ্র ততক্ষণে লক্ষ্য করেছে বিষয়টা, আর করতেই পুরো শরীর ঠান্ডা হয়ে আসলো। ছেলেটি এই যাত্রা নীলাভ্রর জন্য বেঁচে গেল ঠিকই, কিন্তু নীলাভ্রের বুকটা কেঁপে উঠল। একজন মানুষ কতটা রাগী হলে সামান্য একটা বিষয়ে ক্রস ফায়ারের কথা বলতে পারে? অনিরুদ্ধ তার মনের কথা বুঝতে পেরেই হয়তো বলল, এইসব ছেলেগুলো মোটেই সুবিধার নয়, একটু অর্ধেক ভয় না দেখালে চলে না, চলো। এবার অনিরুদ্ধ নীলাভ্রের পাশাপাশি হাঁটতে লাগলো, আর যতই এগিয়ে যেতে লাগলো রাস্তার মানুষজন ততই কমতে শুরু করছে। এদিকটায় খুব বেশি লোকজন দেখা যাচ্ছে না। অনিরুদ্ধ এবার গলির মধ্যে ঢুকে গেল। গলিটা এতটাই সরু যে একজন মানুষে যেতেই বেশ বেগ পেতে হচ্ছে। খানিকক্ষণ হেঁটে অনিরুদ্ধ এবার একটা দরজার সামনে এসে দাঁড়ালো। দরজায় একটা পুরনো জং ধরা তালা। এটাকে বাড়ি কম গোডাউন বলেই বেশি মনে হয়। অনিরুদ্ধ ঠিক এই দরজার সামনে এসে কেন দাঁড়ালো সেটা ভেবে অবাক হলো নীলাভ্র। তার থেকেও বেশি আশ্চর্য হলো তখন
যখন সে দেখল অনিরুদ্ধ পকেট থেকে একটা চাবি বের করে তালা খুলে ফেলল। বহুদিনের বন্ধ রাখা দরজাটা খুলতেই ভেতরের বদ্ধ বাতাস হুড়মুড়িয়ে বাইরে বেরিয়ে আসলো। সেই সাথে একটা উটকো গন্ধ। ভেতরটা বেশ অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। দুজনেই ফোনের টর্চ চালিয়ে ভিতরে প্রবেশ করল। তাদের দুজনের একজনও লক্ষ্য করল না আরও দুটো চোখ তাদের দিকেই তাকিয়েছিল পাশের একটা বিল্ডিংয়ের একটা খোলা জানলা দিয়ে। অনিরুদ্ধ একটা লম্বা নিঃশ্বাস নিল। ঠিক 4 বছর আগে এখানেই টানা হয়েছিল এক নির্মম ঘটনার জবনিকা। আর তারপরও কয়েকবার এখানে এসেছিল ঠিকই, কিন্তু কোনো লাভ হয়নি। আর আজ আবারও হয়তো আসতো না যদি না মাঝরাতে ছোট্ট একটা মেসেজ আসতো। ছোট্ট মেসেজ, কিন্তু বেশ অর্থবহ। প্রেরক কোনো এক অজ্ঞাত নাম্বার থেকে লিখেছে, শেষটাই হোক শুরুর ঠিকানা। দরজা খুলে দুজনেই ভিতরে প্রবেশ করল। ভেতরে এতটাই অন্ধকার যে মোবাইলের টর্চের আলোতেও খুব বেশি কিছু বোঝা যাচ্ছে না। তবে এটা যে আগে একটা সময় ফ্যাক্টরি কিংবা ওই জাতীয় একটা কিছু ছিল, সেটা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যন্ত্রপাতি আর বড় বড় কাঠের তৈরি বাক্স থেকে বোঝা যায়। দেখে মনে হলো অনেকদিন এখানে কারো পা পড়েনি, আর তাই ধুলো আর মাকড়সার জালের আবরণ সবখানে। গোডাউনের ভিতরেও বেশ কয়েকটি দরজা লক্ষ্য করা গেল। সবগুলো দরজাই বাইরে থেকে বন্ধ। অনিরুদ্ধ একে একে দরজাগুলো খুলে ভেতরের দিকে টর্চের আলো ফেলে দেখল নীলাভ্রের চোখ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আর ঘুরতে ঘুরতে হঠাৎই একটা বন্ধ ঘরের দরজার দিকে তাকিয়ে দৃষ্টি স্থির হয়ে গেল। সব কয়টি দরজায় তালা লাগানো থাকলেও সেই দরজায় কোনো তালা নেই। আর সবচাইতে বড় কথা হলো, দরজার নিচের ছোট্ট একটা ফাঁক দিয়ে একটা আলোর বিন্দু বাইরে বেরিয়ে আসছে। সেদিকে তাকাতেই নীলাভ্র চিৎকার করে বলে উঠল, স্যার দেখুন। অনিরুদ্ধ ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে, তারপর দ্রুত ছুটে গেল সেই দিকে। নীলাভ্র যতক্ষণে এগিয়ে গেল ততক্ষণে অনিরুদ্ধ ঘরের দরজা এক ধাক্কায় খুলে ফেলেছে। আর খুলতেই একটা আলোর ঝলকানি বাইরে বেরিয়ে এসে সকল অন্ধকার যেন ভেঙে চুরে খান খান করে দিল। অনিরুদ্ধের দৃষ্টি স্থির। সে তাকিয়ে আছে। তার দৃষ্টি ঘরের ঠিক মাঝখানে একটা বিশাল কাঠের তৈরি ক্যানভাসের দিকে। নীলাভ্র সেই দৃষ্টি অনুসরণ করে তাকালো সেদিকে, আর তাকাতেই বুকের রক্ত হিম হয়ে গেল। দেখল সেই ক্যানভাসে কোনো ছবি আঁকা নেই, বরং ক্যানভাসের গায়ে অতি যত্ন সহকারে আটকানো একটা নগ্ন দেহ। দেহটার প্রতিটা অঙ্গ কেটে আবারও খুব নিখুঁতভাবে সাজানো আছে ক্যানভাসের গায়ে। ঘরের ভেতরটা থেকে একটা বোটকা মাংস পচা গন্ধ আসছে, আর সেটাই তার ভেতরের সবকিছু যেন গুলিয়ে উঠল নীলাভ্রের। আর সেই সাথে মাতাল করা একটা সুরটা ভেসে আসছে ক্যানভাসের ঠিক পাশ থেকে, অথচ একটু আগেও সবকিছু শান্ত ছিল। অনিরুদ্ধ ধীরে ধীরে এগিয়ে গেল ক্যানভাসটার দিকে। সুরটা তখনও বেজে চলেছে এক মনে, নিজের তালে, তৈরি করছে একটা মায়াবী পরিবেশের। হঠাৎই অনিরুদ্ধের চোখ আটকে গেল ক্যানভাসের ঠিক নিচের দিকে। ধীর পায়ে এগিয়ে গেল সে, আর যেতেই পুরো শরীরটা চঞ্চল হয়ে উঠল। ইংরাজি গোটা গোটা বড় বড় অক্ষরে লেখা, সার্চ।